দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে সুনামগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে। প্রকৃতির অভিঘাত মানুষকে সংগ্রামী করেছে সবসময়। তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব বর্তমান সময়ে প্রকৃতিকে করে তুলেছে আরও বেশি খামখেয়ালি। পরিবর্তিত পরিস্থিতিতে খরা কিংবা অসময়ের বর্ষণ অথবা আগাম বন্যা, আবার কখনো কখনো প্রলয়ঙ্করী ঝড়ের তাণ্ডব আঘাত হানছে সময়ে অসময়ে। ফলে টিকে থাকার লড়াইয়ে সহসায় মানুষ অপ্রস্তুত হয়ে পড়ছে, হারিয়ে ফেলছে দিক বিদিক। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আবহাওয়ার, আর এই পরিবর্তিত আবহাওয়ার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের কৃষি ও কৃষক পরিবাররা। দীপ্ত কৃষি টিম আজ আমরা চলে এসেছি সুনামগঞ্জের হাওর এলাকায়। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকার মানুষরা। তাদেরই চিত্র তুলে ধরব আজ আপনাদের সামনে দীপ্ত কৃষিতে। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীমা শাহ। 1 বছর আগেও দীপ্ত কৃষির টিম নিয়ে আমরা এসেছিলাম সুনামগঞ্জের হাওর এলাকায়। তখন দেখিয়েছিলাম এই এলাকার এক ফসলি জমি আর তাকে ঘিরে কৃষকের জীবনচিত্র। শুকনা মৌসুমে আমরা সেখানে দেখিয়েছিলাম ধানের ক্ষেতে কৃষকের ফসল বোনার চিত্র। সেটা যেন ফসল নয়, ছিল কঠিন হাতে নরম মাটির বুকে এক একটি স্বপ্নের বুনন। তবে সেই সময়ে কৃষকের মুখে শুনেছিলাম বাঁধ নিচু হয়ে যাওয়ার গল্প। অভিযোগ ছিল এগুলো ঠিকমতো মেরামত করা হয়নি। 12 বছর আগে একবার একটু বাঁধ ছিল, মাটি ভাল ছিল, এরপরে আর মাটি পরে নেই। তার ঠিক 6 মাস পরেই আবার যখন আমরা সেখানে গিয়েছিলাম তখন চারিদিকে ছিল অথই পানি। আগের বার যে রাস্তা দিয়ে আমরা গাড়ি হাঁকিয়ে গিয়েছি সেই রাস্তায় পাড়ি দিতে হয়েছিল নৌকায় চেপে। বাঁধ উপচে ভাসিয়ে দিয়েছিল ভরা ফসলের মাঠ। তবুও আগাম বড় ফসল চাষ করে কিছুটা হলেও ঘরে তুলতে পেরেছিল কৃষক, কিন্তু আক্ষেপ ছিল ফসলের দাম নিয়ে। বুড়ো তো কোনো দাম নাই। বুড়ো তো মনে করুন যে আমরা বানাইলে কি বুড়ো তো হয়ও অল্প আর দামও নেই। আর এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। এবারের বন্যা এসেছে আরও আগে। ফলে বুনে রাখা বোরো ধানের ফলন পেকে ওঠার আগেই তলিয়ে গেছে পানির নিচে। কি করতেছিলেন? ধান উঠাচ্ছিলেন? ধান উঠেছি। আচ্ছা, একটু কথা বলি আপনাদের সাথে। বলেন। ভাই, এই যে ধান উঠাচ্ছেন কখন থেকে? ধরেন ধরেন ধরেন। কখন থেকে ধান উঠাচ্ছেন? এখনই? হ্যাঁ, না, আধা ঘন্টা। আধা ঘন্টা? আচ্ছা ভাই, একটু কথা বলি আপনার সাথে। বলেন। ধানের আবাদ করেছিলেন কতখানি জায়গার উপরে? ধান তো একটু কইলাম, করলে কি হইব? আবার তো করতাম পারছি না, খাতাম তো পারছি না খাসা। ভাই, এবছর তো অনেক ক্ষতি হয়ে গেল আপনাদের, তো কি মনে হয় এ থেকে কি করলে পরে আপনারা পরবর্তী সময় অন্তত নিজেদেরকে রক্ষা করতে পারবেন? তো বান যদি আফর বান্ধে বালা করে গাং কুদাও তুলে তো আমরা রেহাই হইব গৃহস্থ, নাইলে তো মানে আরো উঁচু করে উঁচু করে। তবুও আশায় বুক বাঁধে মানুষ। তলিয়ে যাওয়া কাঁচা ধানের পচা গাছগুলো তুলে স্তূপ করে নৌকায়, যদি কিছু মেলে। তাই তো মনকে কঠিন দৃঢ়তায় বেঁধে বলতে পারে উপর আল্লাহ চালিয়ে নেবেন সামনের দিনগুলো। এখন সংসার কিভাবে চলতেছে? উপর আল্লাহ চালাইবা কি করা, উপর আল্লাহ ছাড়া তো আমার গতি নেই। ডুবে যাওয়া অনেক এলাকাতেই ছিল পানি উন্নয়ন বোর্ডের বাঁধ, তবে সেগুলো ছিল ডুবো বাঁধ। স্বল্পমাত্রার বন্যা নিয়ন্ত্রণে এগুলো ফলপ্রসূ হলেও এবারে সুনামগঞ্জে 8.1 মাত্রার যে বন্যা হয়েছে তাতে সেই বাঁধ ছাপিয়ে বা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে পানি। অসহায় মানুষগুলো যে সাহায্য সহযোগিতা পাচ্ছে জনপ্রতিনিধিরা বলছেন প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে প্রথমে আমি যেটি জানতে চাইবো, তো এই রকম পরিস্থিতিতে কৃষকদেরকে কিভাবে আপনি আপনার দপ্তর থেকে সহযোগিতা করছেন? আমরা তো মানুষের চাহিদা পূরণ করতে পারতেছি না।
আমরা সরকার আছে আমরা অনেক দাবি জানাইছি, দাবি জানাই যে কৃষকের যে কৃষি মৌসুমে সার, বীজ, কীটনাশক, ঔষধ বিনামূল্যে পাওয়ার জন্য আমরা দাবি করছি। মৎস্য চাষের জন্য দাবি করছি। এখানে 1000-1500 মানুষ আসে, মানে 1 টন চাল বরাদ্দ দেওয়া হয় 200 মানুষে পায়, এর বেশি মানুষে পায় না। আসে তো সবাই, এই অবস্থার মধ্যে আমরা আছি। চারিদিকে অথই পানি, ডুবে গেছে ফসলের মাঠ, অর্ধডুবন্ত বড় বড় গাছগুলি, মাঝে মাঝে দ্বীপের মতো ভাসমান ছোট ছোট কিছু গ্রাম, নিরুপায় মানুষগুলোর মলিন আশ্রয়। এখানেই তুলে আনা পচা ধানগুলো শুকানোর চেষ্টায় কৃষানীরা। দিশাহীন অকুল সমুদ্রে মানুষ যখন ডুবতে থাকে, সামান্য খড়কুটো তার কাছে অনেক বড় কিছু মনে হয়। সেটিকে আঁকড়ে ধরেই বাঁচবার সংগ্রাম করে সে। এই ধানগুলো এখানকার মানুষের কাছে অনেকটাই সেরকম। কে কে আছে পরিবারে আপনাদের? পরিবার হ্যাঁ, 4 জন ভগবানের মাল 4 ফুলা। আচ্ছা, আপনারা দুইজন কি বোন নাকি? আমরা 2 জন বোন। মামার তো বোন। অনিশ্চিত আগামী তাদের আসন্ন সহচর। ক্লান্ত চোখগুলোতে কষ্টের রেখা আড়াল করতে চাইলেও ভেসে ওঠে বারবার। তবু সৃষ্টিকর্তার আশীর্বাদের প্রতীক্ষায় থাকে তারা। তো নিচে তো জলে তল করিয়ে কত দেশ নিলায় প্রভু জলে তল করিয়ে অন্যগত প্রাণজীব বাঁচিব কে মনে, কে বুঝিতে পারে তোমার লীলা। আমরা দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছি শাল্লা উপজেলার বাহারা ইউনিয়নের বেড়াডহর গ্রামে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই গ্রামেরই একটি বেড়িবাঁধের উপর, পাশেই কুশিয়ারা নদী। এই এলাকাটি সবচাইতে উঁচু এখানকার মাটি, এবং এই মাটিতে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়। কিন্তু এবছর আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার কৃষকরা। আজ তাদেরই মধ্যে থেকে একজন কৃষকের সাথে কথা বলবো। ভাই, একটু কথা বলতাম। নমস্কার। নমস্কার দাদা, আপনি তো এখানে প্রচুর পরিমাণে সবজির আবাদ করেছিলেন, তো নিজের বসত ভিটায় কি কোনো সবজির আবাদ করেন আপনি? হ্যাঁ, আমার বসত ভিটায় আমি করি বর্ষার সিজনে। তো এখনও আমি কিছুটা করছি, আরও করবো আর কি, করার জন্য প্রস্তুতি নিছি। আচ্ছা, এই তো এটাই আমার বাড়ি। আচ্ছা, চলেন তাহলে যাই। হ্যাঁ চলেন। দেখেন খারাপ সময় যাচ্ছে, ভালো থাকলে তো আমাদের ভালো না, কারণ আমাদের যে ফসলগুলো আছে সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে আগাম বন্যার কারণে। কোনো কিছু আমরা গড়ে তুলতে পারি নাই, বা এখন তো অনেক কিছু ঢেঁড়স করছিলাম, এগুলো তো অনেক দাম আছিল। কোন কোন সবজি গাছ লাগিয়েছেন? ওই তো পুঁই শাক লাগাইছি, ঢেঁড়স আছে, আচ্ছা, তারপরে ঝিঙ্গা লাগাইবো আর কি। ঝিঙ্গা গাছ তুলছি, এগুলা ঠোঙার মধ্যে রাখছি, এখন তো ইয়ে দিছি। এই যে মাচা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মাচার মধ্যে দিব আর কি। কিসের জন্য দিয়েছেন? ওই ঝিঙ্গার জন্য। ঝিঙা? হ্যাঁ, ঝিঙ্গা এবং ছাল কুমড়া যেটা বলি আগে, আমরা কুমড়াও দিই এটার মধ্যে। যেহেতু এবার আগাম বৃষ্টি হয়েছে, তো আগামী বছর কি আপনি সবজি চাষের ক্ষেত্রে কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করবেন? হ্যাঁ, বিকল্প পদ্ধতি বলতে তো আমি তো সবজি চাষ করে আমার অভ্যাস, কারণ ধান আমি কমই করি, তবে ধানের পাশাপাশি আমার সবজি করতেই হবে, কারণ এটা আমার অভ্যাসগত বিষয়। তো কীভাবে যে করব আগামীতে, তো যদি সরকারিভাবে কোনো সাহায্য আমি না পাই, তাহলে তো মানে করতে গিয়ে জমি রাখতে হয়, বর্গা চাষ রাখতে হয়, আগাম পয়সা দিয়ে সেটা জমি রাখতে হয়, তো এগুলোতে তো অনেক খরচ। কাজে এবছর তো কোনো পয়সাপাতি পাই নাই, সেই জন্য তো আগামী বছর ফসল ফলাইতে গিয়া খুবই কষ্ট হবে। তো অনেক মানে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, অপূর্ণ ক্ষতি। মানে এই তো আমার ছেলেটা মানে লেখাপড়া করে, সে আজকে 12 দিন যাবত আমার বাড়িতে আছে। তার তো যে মাসিক যে খরচটা, সেই খরচটার জন্য সে বসে আমি দিতে পারি না আর কি। বারন্ত স্বপ্নগুলো এভাবেই ভেসে যায় পানের জলে। তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়ে সান্ত্বনা দেয়া ছাড়া আর কোনো ভাষা থাকে না আমাদের। নষ্ট ফসলের মাঠেই আবার নতুন বীজ রোপিত হবে, সেই প্রত্যাশা নিয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারাও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তো বিগত কিছুদিন যাবত হয়েছে আপনার
2 এপ্রিল থেকে বন্যা শুরু হয়েছে শাল্লা উপজেলা। তো পাশাপাশি আপনার কৃষক এখানেও যে জমির ধান কিছু নদীর পানির নিচ থেকে উত্তোলন করতেছে। আমরা এই সময়টা গোছানি নেওয়ার পরে আমরা হয়তো আগাম সবজি, গ্রীষ্মকালীন সবজি বাড়ির বসত বিটায় যেমন পুঁই শাক, ঢেঁড়স, চিচিঙ্গা এগুলা আমরা হয়তো উদ্বোধন করতে পারি। পাশাপাশি বাসমান বেটে সবজি চাষ এগুলো ব্যবহার আমরা কৃষকদের মধ্যে উদ্বোধন করতে পারি। প্রতিদিনের মতোই দিন শেষে সূর্য অস্তমিত হয় হাওরের বুকে। পরের দিনের নতুন সূর্য এখানকার মানুষগুলোর ভাগ্যকে কোথায় নিয়ে যাবে তারা জানে না। তবুও উত্তরণের পথ খুঁজতে হয়। আর তার সন্ধানেই আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মোহাম্মদ গোলাম মারুফের সাথে। সেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আমাদের। তো স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আছে যে আমরা এখন তাদের আউশ ধানের বীজ এবং সার আমরা তাদের মাঝে বিতরণ করে দিয়েছি এবং সেগুলো তারা এখন বীজতলা দিয়ে এবং তারা জমিতে রোপণ করা শুরু করেছে। এরপরে আমাদের আসবে মধ্যমেয়াদী যে পরিকল্পনা, সেখানে আমরা আমন ধানের বীজ এবং সার চাষিদেরকে দিব তালিকা করে তাদের মাধ্যমে, এবং সেখানে তারা আমন ধান তারা উৎপাদন করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের আছে যে আমরা আগাম বোরো ধানের বীজতলা করব এবং সেখানে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল বোরো ধানের চারা উৎপাদন হবে এবং সেখান থেকে আমরা আগাম বোরো ধানের রোপণ করব এবং যদি বন্যা যদি আগে আসে তাহলে আগেই সেটা হারভেস্ট হয়ে যাবে। এই পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। প্রতিনিয়ত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তিত আবহাওয়ার সাথে কৃষকরা যাতে খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে, তো সেক্ষেত্রে আপনারা কৃষকদেরকে কিভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন? আপনি জানেন যে ওই এলাকায় ধান উৎপাদনটা প্রধান একটা ফসল। তো সেই ধানের যাতে আগাম জাত উদ্ভাবন করা যায় সে ব্যাপারে গবেষণা প্রতিষ্ঠান আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এই ব্যাপারে তারা কার্যক্রম গ্রহণ করবে এবং আগাম জাত যদি সেখানে আনা যায় তাহলে বন্যা আসার আগ দিয়ে তারা এই ধানটাকে তারা সেখান থেকে তুলে নিতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে কম হবে। আর তাছাড়াও যদি অনেক দিন যাবৎ সেখানে জলাবদ্ধতা থাকে, সেই জলাবদ্ধ এলাকাতে যদি ভাসমান পদ্ধতিতে সবজির উৎপাদন বা চারা উৎপাদন করা যায় তাহলে সেখান থেকে কৃষকের আয়বর্ধক একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে এবং সে ব্যাপারে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি এবং কৃষকরা সেদিকেই অগ্রসর হচ্ছে দিন দিন। কৃষিবান্ধব এই সরকার যদি সঠিক সময়ে এই সমস্ত পদক্ষেপ বাস্তবায়িত করতে পারে তাহলে হাওরের মানুষগুলো আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেখান থেকে আবারও ভেসে আসবে হাসির উচ্ছ্বাস, কৃষকের ঘর ভরে উঠবে ফসলের ঘ্রাণে। সেই সুন্দর আগামী এখন প্রতীক্ষিত। এখন দেখবেন আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন। শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামে ধানের সরবরাহ কমে গেছে। মালয়েশিয়ায় বাড়ছে পাম অয়েলের দাম। চট্টগ্রামে সাধারণ চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 10 টাকা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগাম বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোকামে কমে গেছে ধানের সরবরাহ। কর্মব্যস্ততা নাই সেখানকার চালকলে, এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চালকল মালিকরা। এদিকে কিশোরগঞ্জের হাওর এলাকার কিছু জমিতে ধান থাকলেও শ্রমিকের অভাবে তা কাটতে পারছেন না কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রয়েছে দেশের অন্যতম বড় ধানের মোকাম। প্রতি বছর হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওর এলাকার ধানও এখানে বেচাকেনা হয়। তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। গত বছর এই সময়টাতে প্রতিদিন গড়ে 60 থেকে 70 হাজার মন ধান আসতো এখানে, আর এই বছর আসছে 20 থেকে 30 হাজার মন। এক মন ধানের মধ্যে মনে করে 18 কেজি 16 কেজি চাইলো, অন্যান্য বছর চাইলে তো 22 কেজি 23 কেজি। গৃহস্থ ধান পাইতেছে না, আমরা কাজ কাম করতে পারতেছি না। চালকল মালিকরা বলছেন ধানের সরবরাহ কম থাকায় আশুগঞ্জের অনেক চালকল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই অবস্থা চলতে আমরা প্রতি মিলে বিরাট আর্থিক আমরা মিলগুলি চালাতে পারবো না, এত টাকা লোকসান মিল চালাতে না কেউ। এদিকে আগাম বন্যার পরেও কিশোরগঞ্জে হাওর এলাকার
কিছু জমির ধান পুরোপুরি নষ্ট হয় নাই, তবে সেই জমি থেকে ধান কাটাতে শ্রমিকদের দিতে হচ্ছে দ্বিগুণ মজুরি। আমাদের ভাই 500 টাকা রোজ পড়ে, 600 টাকা রোজ, এগুলো আমাদের খানি চলে না। আমাদের ফ্যামিলি হয়েছে 6 জন 7 জন। দুর্গতি ফুহে সুহে কামড়ায় আমরা রে কারতারি নিয়া ওর তারি নিয়া 1000-1200 টাকা রোজ কাটতাছি। এই রুজিতে আমরা কিছু ফ্যামিলিও চলে না, নিজেও খাইতে পারি না, বাচ্চা কাচ্চা খাওয়াইতে পারি না। এছাড়া অনেক শ্রমিক ধান কাটতে রাজি হচ্ছে না বলে জানান কৃষকরা। মালয়েশিয়ায় দাম বাড়ছে পাম অয়েলের। সোমবার দর বৃদ্ধির মধ্য দিয়ে টানা 3 দিন ঊর্ধ্বমুখী প্রবণতা পার করল পণ্যটির বাজার। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে বাড়তি চাহিদা পণ্যটির দাম বাড়াতে ভূমিকা রাখছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গত সোমবার প্রতি টন পাম অয়েল বিক্রি হয়েছে 2774 রিঙ্গিতে। টানা দরবৃদ্ধি প্রসঙ্গে কুয়ালালামপুরের ব্যবসায়ীরা জানান, মালয়েশিয়ার স্থানীয় বাজারে বর্তমানে পাম অয়েলের চাহিদা বেড়ে গেছে। এ বাড়তি চাহিদা পাম অয়েলের দাম বাড়াতে ভূমিকা রাখছে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ভোজ্য তেলগুলোর দাম বেড়ে যাওয়ারও প্রভাব পড়ছে পাম অয়েলের বাজারে। মালয়েশিয়ার পাশাপাশি ভারতের পাম অয়েলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। গত সপ্তাহে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি লট অপরিশোধিত পাম অয়েল বিক্রি হয়েছে 489.20 রুপিতে, যা আগের সপ্তাহের তুলনায় 0.14% বেশি। 1 মাসের ব্যবধানে চট্টগ্রামের সব ধরনের চালের দাম কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ ভোক্তারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এ অবস্থায় চাল আমদানির উপর থেকে শুল্ক উঠিয়ে নেওয়ার দাবি জানিয়েছে চাল ব্যবসায়ী সমিতি। গত বছর বড় মৌসুমে চট্টগ্রামের পাইকারি বাজারে 50 কেজি চালের বস্তা বিক্রি হয় 1200 থেকে 1300 টাকায়। সেই চাল এখন বিক্রি হচ্ছে 2500 টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক মাস ধরেই বাড়ছে চালের দাম। বাজারে চালের সরবরাহ কম থাকায় এর কারণ বলছেন তারা। মিলের থেকে আমরা কিন্তু পাচ্ছি না, এখন সেটা হয়তো মিলের কারসাজিও হতে পারে। মিল মালিকের বলতেছে গাড়ি ভাড়া যদি কমে যায় তাহলে চাউলের দাম একটু কমতে পারে আর কি। মজুদ মাল বলতে তো নেই, আমাদের যারা মিলার এরা বলতেছে আমরা টাকা নিয়ে যাচ্ছি কিন্তু দান পাইতেছি না। এদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। খুচরা বাজারে 1 মাসের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। চাউলের মূল্য তো এটা বাড়ছে আরো অনেক দিন আগের থেকে, ধরেন মাস 15 দিন আগের থেকে। আমি গেছি 50 বস্তা চাউলের জন্য, আমি 10 বস্তা চাউল আনছি। কিভাবে রমজান কাটানো যায় এটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। এই অবস্থায় চালের আমদানি শুল্ক দ্রুত তুলে নেওয়ার দাবি জানান চাকতাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। 28% যে ট্যাক্স আছে চাউলের উপর, সেটা উইথড্র করার জন্য, কিন্তু সরকার এখনো পর্যন্ত ওইটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই। তো ওই 28% যদি তোলা হতো, চাউলের বাজার অবশ্যই একটা স্থিতিশীল পরিস্থিতি আসতো। বোরো ধান কাটা শেষ হলে এবং বিদেশ থেকে আমদানি বাড়লে চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলেও মনে করেন তিনি। দেশের প্রধান খাদ্যশস্য হলো চাল। চালের মূল্য বৃদ্ধির সাধারণ মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ে। কৃত্রিম সংকট তৈরি করে ব্যবসায়ীরা যেন চালের মূল্য বৃদ্ধি না করতে পারে, সরকার সেদিকে নজর দিবেন এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দীপ্ত কৃষির পুরো অনুষ্ঠান জুড়ে আজ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম হাওরে বসবাসকারী কৃষকদের কৃষি জীবনচিত্র। প্রতিনিয়ত প্রকৃতির সাথে যুদ্ধ করে চলতে হয় এই মানুষদের। তাদের জন্য মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশায় শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।